গুড মর্নিং এভরিবডি। তোমাদের যতটা ক্লাস হয়েছিল তারপর থেকে আরম্ভ করা হচ্ছে। তোমাদের আম্লিক অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে যেটা হবে, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দুটো, একটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ, আর একটা হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে প্রথমে দেখে নাও। লক্ষ্য করো, কপার সালফেট CuSO4 এ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Cu2+ এবং SO4 2- আয়ন সৃষ্টি করে। একইভাবে জলীয় দ্রবণ যেহেতু জলও বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন সৃষ্টি করে। তাহলে দেখতে পাচ্ছ, কপার সালফেটের জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে Cu2+ H+ আয়ন অবস্থান করে এবং অ্যানায়ন রূপে SO4 2- OH- দুটো অ্যানায়ন অবস্থান করে। এবারে যখন কপার সালফেটের জলীয় দ্রবণে আমি দুটো তড়িৎদ্বার, প্লাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করব, প্লাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করব, এটা প্লাটিনামের তড়িৎদ্বার, প্লাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করব, তখন ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে Cu2+ আর H+ মধ্যে, ক্যাথোডে তো বিজারণ হয়, Cu2+ বিজারণের প্রবণতা বেশি, তাই ক্যাথোড বিক্রিয়াটা হবে Cu2+ যুক্ত ইলেকট্রন সমান Cu, অর্থাৎ ক্যাথোডে কপার উৎপন্ন হবে। তাহলে বুঝতে পেরেছ, কপার সালফেটের জলীয় দ্রবণ যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে দ্রবণে উপস্থিত দুটো ক্যাটায়ন H+ Cu2+ মধ্যে Cu2+ বিজারণের প্রবণতা বেশি হওয়ার জন্য Cu2+ ক্যাথোডে গিয়ে, ক্যাথোড মানে যেটা নেগেটিভ তড়িৎদ্বার, নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, অ্যানোড মানে পজিটিভ প্রান্তের সঙ্গে, ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত, তাহলে নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে, যে নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত, সেই তড়িৎদ্বারে Cu2+ গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে। এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। এবারে অ্যানোড বিক্রিয়া লেখো, উপরে অ্যানোড বিক্রিয়া লিখছি, অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোডে অ্যানায়ন যাবে, যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, তাকে অ্যানোড বলা হচ্ছে। তাহলে অ্যানোড তড়িৎদ্বারে SO4 2- OH- মধ্যে OH- বিজারণের প্রবণতা, OH- জারণের প্রবণতা বেশি হওয়ার জন্য, কারণ অ্যানোডে জারিত হয়, OH- জারণের প্রবণতা বেশি হওয়ার জন্য OH- অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হয়। চারটে OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। তাহলে দ্রবণ, যে কপার সালফেটের দ্রবণ আছে, তাহলে কপার সালফেট নীল বর্ণের জলীয় দ্রবণ,
তড়িৎ বিশ্লেষণ করলে Cu2 প্লাসটা ধীরে ধীরে ক্যাথোডের দিকে যাচ্ছে, অর্থাৎ দ্রবণে Cu2 প্লাসের গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। যেহেতু Cu2 প্লাসের গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে, তাই নীল বর্ণটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাবে, আর ক্যাথোডটা আস্তে আস্তে পুরু হতে থাকবে, অ্যানোডের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে এই পরিবর্তনগুলো ঘটে, আর ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া এইটা ঘটে। এবারে নেক্সট যেটা করব সেটা হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় কি ঘটবে। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে যেটা বোঝানো হলো, Cu2 প্লাস আয়নের গাঢ়ত্ব ক্রমশ হ্রাস পাওয়ার জন্য, দ্রবণের Cu2 প্লাস গাঢ়ত্ব হ্রাস পাওয়ার জন্য নীল বর্ণটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাবে, এবং ক্যাথোডে যেহেতু Cu পরমাণু আস্তে আস্তে জমা হচ্ছে, ক্যাথোডটা পুরু হবে এবং অ্যানোডের কোনো পরিবর্তন হবে না। এবারে কপার তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে দেখো তোমরা। কপার সালফেটের জলীয় দ্রবণ একইভাবে কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4 জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Cu2 প্লাস আয়ন এবং SO4 ডবল মাইনাস আয়ন উৎপন্ন হবে, আর একই সঙ্গে জলও বিয়োজিত হয়ে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন উৎপন্ন হবে। যদি কপার তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়, আমি দুটো তড়িৎদ্বার যদি কপারের তড়িৎদ্বার প্রবেশ করাই, তাহলে একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে কপার তড়িৎদ্বার ব্যবহার করে যদি তড়িৎ বিশ্লেষণ করাই, তাহলে দ্রবণে উপস্থিত দুটো ক্যাটায়ন Cu2 প্লাস H প্লাস, এই Cu2 প্লাস H প্লাসের মধ্যে Cu2 প্লাসের বিজারণের প্রবণতা বেশি হওয়ার জন্য Cu2 প্লাস ক্যাথোডে গিয়ে যে তড়িৎদ্বারটি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে ক্যাথোড বলা হচ্ছে, যে তড়িৎদ্বারটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তাকে অ্যানোড বলা হচ্ছে। তাহলে Cu2 প্লাস ক্যাথোডে গিয়ে একইভাবে ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোড বিক্রিয়া তাহলে কি হবে, Cu2 প্লাস যুক্ত 2E সমান Cu পরমাণুতে পরিণত হবে। আর অ্যানোড বিক্রিয়া কি হবে, অ্যানোড বিক্রিয়া হবে, এখানে লক্ষ্য করো অ্যানায়ন দুটো আছে, SO4 2 মাইনাস OH মাইনাস, দুটো অ্যানায়নের মধ্যে কেউই যাবে না, কারণ এদের থেকে কপার তড়িৎদ্বারের কপার পরমাণুর জারণের প্রবণতা বেশি। ইলেকট্রন বর্জন করা মানে জারণ, অর্থাৎ SO4 2 মাইনাস অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করতে পারে, OH মাইনাস ইলেকট্রন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করতে পারে, আবার অ্যানোড যে কপার পরমাণু দ্বারা গঠিত সেও অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাস রূপে দ্রবণে চলে আসতে পারে। তাহলে এদের মধ্যে কেউ যাবে না, SO4 2 মাইনাস OH মাইনাস কেউ যাবে না, এদের জারণের প্রবণতা কম, তার থেকে কপার পরমাণু ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি, অর্থাৎ কপার পরমাণুর জারণের প্রবণতা বেশি। তাই অ্যানোডের কপার পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে Cu-তে পরিণত হবে, Cu2 প্লাস আয়নে পরিণত হবে। তাহলে ঘটনা কি ঘটলো, অ্যানোড থেকে কপার পরমাণু কপার আয়ন রূপে দ্রবণে এলো, আবার দ্রবণ থেকে এই কপার আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু রূপে জমা হলো। তাহলে ক্যাথোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে, পাতলা হবে, আর অ্যানোড ক্রমশ পুরু হবে। আর যেহেতু Cu2 প্লাসের গাঢ়ত্ব কোনো পরিবর্তন হচ্ছে না দ্রবণে, কারণ যে Cu2 প্লাসটা আসছে মানে Cu2 প্লাস যেটা চলে যাচ্ছে সেই গাঢ়ত্ব পূরণ করে দিচ্ছে, কিন্তু অ্যানোড থেকে যে Cu2 প্লাস উৎপন্ন হচ্ছে, সুতরাং দ্রবণের Cu2 প্লাসের গাঢ়ত্বের কোনো পরিবর্তন না হওয়ার জন্য নীলবর্ণই থেকে যাবে, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, আবার প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ।
এবারে আসবো যেটা তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ। এবারে যেটা আসবো তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ কোথায় কোথায় প্রয়োগ করা হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করি, সাধারণত তিনটে ক্ষেত্রে তোমাদের সিলেবাসে উল্লেখ আছে তড়িৎ বিশ্লেষণ। একটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন, দু নম্বরে হচ্ছে ধাতুর বিশোধন বা বিশুদ্ধিকরণ, তিন নম্বরে হচ্ছে তড়িৎ লেপন। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগে যদি আসি, তিনটে ব্যবহারিক প্রয়োগ, আকরিক থেকে ধাতু নিষ্কাশন, ধাতুর বিশুদ্ধিকরণ, তড়িৎ লেপন, এই তিনটে জায়গায় তড়িৎ বিশ্লেষণ আমরা ব্যবহার করি। প্রথমে আসবো আকরিক থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। তোমরা জানো খনি থেকে ধাতু পাওয়া যায় না, ধাতুর বিভিন্ন যৌগ পাওয়া যায়। সেই যৌগ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা ধাতু নিষ্কাশন করি, তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ একটা প্রক্রিয়া। সাধারণত ধাতব আকরিককে বিজারিত করে ধাতু উৎপাদন করা হয়, কিন্তু সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই সকল সক্রিয় ধাতুকে বিজারিত করার মতো কোনো উপযুক্ত পদার্থ নেই। তাই এই সকল ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে যে সকল ধাতু সাধারণত সক্রিয়, সেই সকল ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তোমাদের উদাহরণ হিসাবে দেওয়া আছে অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হবে। অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হবে। তোমরা জানো যে বক্সাইট একটা অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট একটা অ্যালুমিনিয়ামের আকরিক, Al2O3 2H2O, এটা হচ্ছে বক্সাইট, একটা অ্যালুমিনিয়ামের আকরিক। একে যখন হিট করব বিভিন্ন প্রসেসে, তাহলে জলটা বাষ্পে রূপান্তরিত হয়ে বেরিয়ে যাবে, পাওয়া যাবে Al2O3, যেটাকে বলা হচ্ছে অ্যালুমিনা। সেই অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় করি। তড়িৎ বিশ্লেষণ করতে হলে অ্যালুমিনাকে তরলে রূপান্তরিত করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এত তাপমাত্রাতে উত্তপ্ত করলে অ্যালুমিনা তরলে রূপান্তরিত হবে। তাই এই তাপমাত্রাতে উত্তপ্ত করে তরলে পরিণত করে যখন তড়িৎ বিশ্লেষণ করতে যাব, উৎপন্ন অ্যালুমিনিয়াম এই তাপমাত্রাতে বাষ্পে পরিণত হয়ে নষ্ট হয়ে যাবে। আর কি অসুবিধা হবে? অসুবিধা হবে এত তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষণ করলে প্রচুর পরিমাণে তড়িতের খরচ হবে। তাহলে এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা কি করি, 20% অ্যালুমিনার সঙ্গে 20% অ্যালুমিনা Al2O3 এর সঙ্গে আমরা কি মিশাই, 60% ক্রায়োলাইট মিশাই। 60% ক্রায়োলাইটের সংকেত হচ্ছে AlF3 আর 3NAF। এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, Na3
AlF4 বা AlNa3F4 এইভাবেও লিখতে পারি। মানে এই AlF3 আর 3NaF এই দুটোর মিশ্রণ হচ্ছে ক্রায়োলাইট, এই দুটো লবণের মিশ্রণ 60%, আর 20% ফ্লোস্পার CaF2 এইটা মিশ্রিত করি। যখন এই তিনটে একসঙ্গে মিশ্রিত করব তখন তার গলনাঙ্ক হয়ে যাবে প্রায় 950 ডিগ্রি। আগে 2050 ডিগ্রি ছিল, এই মিশ্রণের গলনাঙ্ক হবে প্রায় 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই মিশ্রণের গলনাঙ্ক হবে প্রায় 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু অ্যালুমিনার গলনাঙ্ক ছিল কত? 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাই 2050 থেকে 950-এ নেমে এলো। তাহলে অল্প তাপমাত্রায়, এর থেকে অনেকটা কম, এই তাপমাত্রায় উত্তপ্ত করে তরলে পরিণত করলে তড়িতেরও কম খরচ হবে, আর উৎপন্ন অ্যালুমিনিয়ামও বাষ্পে রূপান্তরিত হবে না। এবারে তাহলে এই মিশ্রণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী ব্যবহার করব? তাহলে এইটা ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা ব্যবহার করব 20% অ্যালুমিনা Al2O3 আর 60% ক্রায়োলাইট Na3AlF6 ঠিক আছে, AlF3 হয়েছিল আগে, আচ্ছা F6 সেটা F4 লিখে দেওয়া হয়েছিল মনে হয়, মনে রাখবে। Na3AlF6 এটা হচ্ছে ক্রায়োলাইট। সে আগের ভিডিওটাতে তোমরা করে নেবে সেটা NaF3NaFAlF3, তাহলে দুটোকে মিলিত করলে Na3AlF6 এটা ক্রায়োলাইট, আর 20% ফ্লোস্পার CaF2 এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে কি আয়ন উৎপন্ন করবে না? Al2O3 তড়িৎ বিয়োজন যেটা হচ্ছে, Al2O3 বিয়োজিত হয়ে 2Al3+ আর 2O3O2- এই দুটো আয়ন উৎপন্ন করবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে এই দুটো আয়ন আছে, আরও আছে M- আয়ন আছে, Na+ আয়ন আছে। এবারে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালুমিনিয়াম যাবে ক্যাথোডে। কীরকমভাবে তড়িৎ বিশ্লেষণ করা হবে না? একটা পাত্রে ভিতরের স্তরটা 1 ফুট পুরু গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া হয়। 1 ফুট পুরু গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া হয়, ঠিক আছে, এটা গ্যাস কার্বন। আর উপর থেকে তামার দণ্ড থেকে কয়েকটা গ্রাফাইট দণ্ড ঝোলানো হয়। এই গ্রাফাইট দণ্ডকে ব্যাটারির পজিটিভ মেরু আর গ্যাস কার্বনের স্তরকে ব্যাটারির নেগেটিভ মেরু যুক্ত করা হয়। এটা নেগেটিভ মেরু, এটা পজিটিভ মেরু, এইভাবে যুক্ত করা হয়। অর্থাৎ তাহলে গ্যাস কার্বন ক্যাথোড রূপে আচরণ করছে আর গ্রাফাইট দণ্ড অ্যানোড রূপে আচরণ করছে। পাত্রের ভিতরে পুরো 1 ফুট পুরো গ্যাস কার্বনের আস্তরণটা ক্যাথোড রূপে আচরণ করছে আর এটা অ্যানোড রূপে আচরণ করছে। তাহলে এই অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যাবে কে? ক্যাথোডে যাবে Al3+ ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম এ রূপান্তরিত হবে। আর অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? অ্যানোডে কি বিক্রিয়া হবে না? অ্যানোডে O2- যাবে, দুটো ইলেকট্রন বর্জন করে ও পরমাণুতে রূপান্তরিত হবে। এখানে করছি দুটো ও পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। তাহলে অক্সিজেন অ্যানোডে রূপান্তরিত হচ্ছে আর ক্যাথোডে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়াম নিচে আস্তে আস্তে জমা হবে, একটা ছিদ্র দিয়ে অ্যালুমিনিয়াম বাইরে বেরিয়ে যাবে। এইভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। তাহলে তোমরা যেটা করবে, তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ,
তিনটে লিখবে। একটা হচ্ছে ধাতুর বিশুদ্ধিকরণ, আকরিক থেকে ধাতু নিষ্কাশন, ধাতুর বিশুদ্ধিকরণ আর তড়িৎ লেপন। এই তিনটে জায়গায় আমরা তড়িৎ বিশ্লেষণকে প্রয়োগ করি। যেটা এখন আলোচনা করলাম, আকরিক থেকে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয়, অর্থাৎ যে সকল ধাতু সক্রিয় ধাতু, সেই সকল ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। তোমাদের যেটা সিলেবাসে উদাহরণ দেওয়া আছে, অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। অ্যালুমিনা, বক্সাইড একটা অ্যালুমিনিয়ামের আকরিক, সেখান থেকে উত্তপ্ত করলে জলের অণুগুলো যখন বেরিয়ে যাবে Al2O3, সেটা হচ্ছে অ্যালুমিনা। তাহলে অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, সেটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিষ্কাশন করব। কিন্তু অ্যালুমিনার গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রাতে অ্যালুমিনাকে তরলে রূপান্তরিত করে তড়িৎ বিশ্লেষণ করলে প্রচুর পরিমাণে তড়িৎ খরচ হবে, আর উৎপন্ন অ্যালুমিনিয়াম বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে, অনেক অ্যালুমিনিয়াম নষ্ট হয়ে যাবে। সেই সমস্যা দূর করার জন্য 20% অ্যালুমিনার সঙ্গে 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লোস্পার মেশানো হয়। ওই মিশ্রিত পদার্থের গলনাঙ্ক 920-তে নেমে আসে, 920 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তাহলে ওই তাপমাত্রাতে উত্তপ্ত করে তরলে পরিণত করে তারপর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, উৎপন্ন অ্যালুমিনিয়াম বাষ্পেও রূপান্তরিত হবে না, আর তড়িৎও কম খরচ হবে। তাহলে এক্ষেত্রে ওই তড়িৎ মিশ্রণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করে আমি ওই রকম একটা পাত্রে নেব, যে পাত্রের ভিতরে 1 ফুট পুরু গ্যাস কার্বনের আস্তরণ থাকবে, আর উপর থেকে কয়েকটা গ্রাফাইটের দণ্ড ঝোলানো থাকবে, তামার দণ্ড থেকে গ্রাফাইট দণ্ড ঝোলানো থাকবে। এবারে সেই গ্রাফাইটের দণ্ডকে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করব, আর গ্যাস কার্বনের স্তরটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করব। অর্থাৎ গ্যাস কার্বনের স্তরটা ক্যাথোড রূপে আচরণ করবে, আর গ্রাফাইটের দণ্ডটি অ্যানোড রূপে আচরণ করবে। এই অবস্থায় যখন তড়িৎ বিশ্লেষণ করব, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে উৎপন্ন ক্যাটায়ন Al3+ ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হবে। অর্থাৎ ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হচ্ছে, সেই অ্যালুমিনিয়াম এই ছিদ্র পথে নিচ দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। আর অ্যানোডে O2- যাবে, দিয়ে 2টো ইলেকট্রন বর্জন করে O পরমাণুতে রূপান্তরিত হবে। এখানে লেখা আছে যখন 2টো O পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন গ্যাসে উৎপন্ন হবে, অর্থাৎ অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এইভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। তোমরা এতটা অবধি খাতায় লিখবে এবং আমাকে পাঠাবে, যে অংশটা যে পোর্শনটা বুঝতে পারবে না সেটা বলবে। ভিডিওটা দেখার পর আমি ভিডিও থেকে জিজ্ঞেস করব সবাইকে।